আগামীকাল জুলাই সনদের খসড়া পাঠানো হবে দলগুলোর কাছে, জানালেন আলী রিয়াজ। 3 দিনের মধ্যে সংস্কার ইস্যু নিষ্পত্তির আশা। আগের বছরের তুলনায় বিএনপির আয় বেড়েছে 41%। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঠেকাতে ইসিকে ভূমিকা রাখার আহ্বান রিজভীর। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, নদ নদীর পানি বেড়ে উপকূলীয় 15 জেলার নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন। এবং আন্ধার মানিকের আশার আলো পায়রা সমুদ্র বন্দর, কাজ শেষ প্রায় 90%। আগামী বছরের মাঝামাঝি পুরোদমে চালুর আশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। আগামীকালের মধ্যে জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার শুরুতে তিনি এই কথা জানান। আগামী 3 দিনের মধ্যে সংস্কার ইস্যু নিষ্পত্তিরও আশা জানান তিনি। আলী রিয়াজ বলেন, এ পর্যন্ত 10টি বিষয়ে দলগুলোর ঐকমত্যে পৌঁছালেও 7টি বিষয়ে মতানৈক্য রয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সহ নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন গঠন নিয়ে আজ আলোচনা হবে। তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা মিটিং বরাদ্দ করতে পারি, কিন্তু আমাদের আলোচনার যে কোনো প্রক্রিয়া 31শে জুলাইয়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এটা কমিশন এবং আপনাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। আপনারা জনসমক্ষে বলেছেন, পাবলিককে বলেছেন, এখানে বলেছেন, আপনারা চান, আমরাও চাই যে প্রক্রিয়াটা শেষ করার মধ্যে দিয়ে পরবর্তী ধাপে যাতে অগ্রসর হওয়া যায়। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী মনিরুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মনির, আপনি তো কমিশনের বৈঠকের ওখানে আছেন। কমিশনের বৈঠকে আজকে কি বিষয়ে আলোচনা হচ্ছে? আরেকটি বিষয়, আর এই বৈঠকে কোন কোন দলের প্রতিনিধি অংশগ্রহণ নিয়েছেন, সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় ধাপের বৈঠক চলছে, যে আপনি জানেন যে আসলে এই বৈঠকটি কিন্তু একটি জাতির এখানে কিন্তু আজকে 33টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দরা রয়েছেন। তো আসলে এ পর্যন্ত কিন্তু বিশেষ করে আজকের যে আলোচ্য সূচি রয়েছে সেখানে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি রয়েছে এবং নাগরিকের যে মৌলিক চাহিদা, মৌলিক অধিকার সম্প্রসারণের যে প্রস্তাব এবং পুলিশ কমিশন গঠন নিয়ে আলোচনা চলছে। এবং আলী রিয়াজ কিন্তু আজকের যে বৈঠকের শুরুতেই যে কথাটি বলেছেন যে আসলে এখন জুলাই সনদ ঘোষণার জন্য আসলে এখন দিনের হিসাব নয়, এখন ঘন্টাতে চলে এসেছে। এবং আরেকটি বিষয় যে আজকে কিন্তু বৈঠক চলবে রাত 10:30টা পর্যন্ত, যেটি চলে প্রতিদিন। অন্যদিন যেটি চলতো 5টা পর্যন্ত। তো আজকে কিন্তু আসলে 10:30টা পর্যন্ত চলবে এমনটি আসলে জানিয়েছেন। এবং আলী রিয়াজ আরো বিষয়টি জানিয়েছেন যে এ যাবৎ আসলে 20টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, 20 প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনার মধ্যে 10টিতে ঐকমত্য পৌঁছাতে পেরেছে রাজনৈতিক দলগুলো, কিন্তু 7টিতে এখনো কিন্তু আসলে মতানৈক্য রয়ে গেছে। এবং এই আজকের যে দীর্ঘ আলোচনা, সেই আলোচনার দীর্ঘ আলোচনা করার কারণই হচ্ছে যে অমীমাংসিত বিষয়গুলো নিয়েও কিন্তু তারা আলোচনা করবে। এবং আলী রিয়াজ চাচ্ছেন যে আসলে মাঝখানে কিন্তু আজকের দিন বাদে মাঝখানে আর 2 দিন আছে, তার মানে এই 3 দিনের মধ্যেই একটি জুলাই সনদের যে প্রক্রিয়াটা সেটি কিন্তু আসলে প্রস্তাবনা তারা তৈরি করবেন এবং ঘোষণা করবেন। তিনি আশা করছেন ইতিমধ্যে আসলে এটি খসড়া যে প্রস্তাবনা, সেই খসড়া প্রস্তাবনা তৈরি হয়ে গেছে, এটি আগামীকাল থেকে আসলে রাজনৈতিক দলগুলোর কাছে তারা পৌঁছে দেবেন বলে জানিয়েছেন। আরেকটি বিষয় যে আজকের যে আলোচ্য সূচি, আলী রিয়াজ কিন্তু আশঙ্কা করছেন, আলী রিয়াজ কিন্তু প্রত্যাশা করছেন আসলে আজকের যে আলোচ্য সূচি, সেই আলোচ্য সূচিতে রাজনৈতিক দলগুলো তারা ঐক্যমতে পৌঁছাতে পারবেন এবং দেশপ্রেম, বিশেষ করে জুলাইয়ের যে চেতনা, এই চেতনাকে ভর করে আসলে যে শহীদদের রক্ত, সেই রক্তে বিনিময়ে একটি শুদ্ধ সুন্দর বাংলাদেশ উপহার দিতে সব রাজনৈতিক দলগুলোর প্রতি
তিনি আন্তরিক হওয়ার এবং সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তো সোনিয়া, আমার কাছে এই ছিল ঐকমত্য কমিশনের বৈঠকে সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনে 2024 সালের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে হিসাব জমা দেয়। জমা দেওয়া হিসাব অনুযায়ী গত বছর দলের আয় প্রায় 15 কোটি 66 লাখ আর ব্যয় 4 কোটি 80 লাখ টাকা। উদ্বৃত্ত আছে প্রায় 10 কোটি 86 লাখ টাকা। দলটির আয় আগের বছরের তুলনায় 41% বেশি। হিসাব জমা দিয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় ইসি ভূমিকা রাখবে বলে আশা করেন রিজভী। অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা। সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন। নির্বাচনকে বানচাল করার অথবা নির্বাচনকে নিয়ে যে কোনো গভীর ষড়যন্ত্র প্রতিহত করতে সাহসী ভূমিকা রাখবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে 36 জনকে। এর মধ্যে 4 জনের অবস্থা সংকটাপন্ন। সিভিয়ার ক্যাটাগরিতে আছে 9 জন। সকালে বার্ন ইনস্টিটিউট থেকে 2 জনকে রিলিজ দেওয়া হয়। সুস্থ হওয়ার পথে থাকা 10 জনকে আগামী সপ্তাহে ছাড়পত্র দেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাইলস্টোন ট্র্যাজেডিতে শনিবার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষার্থী সহ 2 জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 35-এ। দর্শক, বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী মুনতাসির মামুন। আমরা চলে যাচ্ছি তার কাছে সরাসরি। মুনতাসির, চিকিৎসাধীন রোগীর শারীরিক অবস্থা এখন কি দেখছেন জানাবেন? যেমনটি বলছিলেন সোনিয়া, যে আমি কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছি বার্ন ইনস্টিটিউটের সামনে এবং কিছুক্ষণ আগে কিন্তু আসলে স্বাস্থ্য দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আসলে যে মৃতের সংখ্যা 35 ছিল সেটি কিন্তু একজনকে কমিয়ে, অর্থাৎ সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে একজনকে কমিয়ে কিন্তু 34-এ নিয়ে আসা হয়েছে। এবং যদি আপনাকে বলতে চাই যে আসলে গতকালকে অর্থাৎ শনিবারে কিন্তু 2 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল এবং যদি আপনাকে বলার চেষ্টা করি যে আসলে আজকে কিন্তু 2 জনকে ছাড় দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ, এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে আসলে তারা আগামী সপ্তাহে আরও কয়েকজনকে ছাড় দিতে পারবেন। এবং সার্বিক পরিস্থিতি এখন যদি বলি যে আসলে তারা কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং 24 ঘন্টায় কিন্তু আসলে তাদেরকে পর্যবেক্ষণ করছে যারা কর্তব্যরত রয়েছেন তারা, এবং বাহিরের যারা কনসালটেন্ট এসেছেন তারাও কিন্তু আসলে দেখছেন। এবং যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে এই মুহূর্তে সেখানে কিন্তু আসলে ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে 4 জন এবং 9 জন সিভিয়ার কন্ডিশনে, এবং বাকিরা কিন্তু অন্য বিভাগে ভর্তি রয়েছে বলেও আসলে আমাদেরকে জানিয়েছেন কর্তৃপক্ষ। তো আসলে এই ছিল আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ। সোনিয়া। মুনতাসির, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলীয় টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জোয়ারের পানিতে উপকূলের 15 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টি ও প্লাবনে বিপর্যস্ত এসব এলাকার জনজীবন। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। কোথাও কোথাও ডুবে গেছে রাস্তাঘাট, বসতঘর ও মাছের ঘের। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় গত 24 ঘন্টায় 98.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সমুদ্রের বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অনেক পানি জমতেছে, বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া যাচ্ছে না। বৃষ্টির কারণে মানুষজন আসে না, তারপর যে রাস্তাঘাট চলাই থাকে, রিক্সা গাড়ি চলে না। এই জলাবদ্ধতার কারণে বাসা থেকে বের হতে পারছি না। আমাদের ফ্যামিলি মেম্বার যে বাচ্চারা আছে তাদের স্কুলও পাঠাতে পারছি না। দর্শক, পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, পটুয়াখালীর আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন? সেখানকার মানুষের জনজীবন কিভাবে দিন পার করছেন জানাবেন।
দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী লঞ্চ ঘাটে। আপনাকে জানিয়ে রাখি, পটুয়াখালীতে কিন্তু গত 3 দিন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছেন, থেমে থেমে এবং হালকা থেকে মাঝারি ধরনের কিন্তু বৃষ্টি হচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু আকাশ মেঘলা রয়েছে। আজকে গতকাল রাত থেকে সকাল পর্যন্ত কিন্তু পটুয়াখালীতে ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে পটুয়াখালীর যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চল গুলো কিন্তু পানিতে প্লাবিত রয়েছে। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের যে কয়েকটি উপজেলা রয়েছে, রাঙ্গাবালী, গলাচিপা, এইসব উপজেলার যে ভেরিবাঁধ রয়েছে সেখানে কিন্তু অনেক ভেরিবাঁধ ইতিমধ্যেই কিন্তু ভেঙে পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো কিন্তু পানিতে প্লাবিত হয়েছে। এছাড়াও যে আউশের ক্ষেত রয়েছে সেই আউশের ক্ষেতগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু পানির ভিতরে নিমজ্জিত রয়েছে। এছাড়া অনেকের মাছের ঘের কিন্তু পানির ভিতরে তলিয়ে গিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে সবচেয়ে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা হচ্ছে কিন্তু নিম্ন আয়ের যে মানুষ রয়েছে, যারা খেতে খাওয়া যে লোক রয়েছে, তারা কিন্তু এই যে বৈরী আবহাওয়ার কারণে ঠিক মতো কাজে বেরোতে পারছে না এবং কাজে বেরোলেও কিন্তু তারা কিন্তু তাদের যে কাজকর্ম সেই কাজকর্ম পাচ্ছে না, যার ফলে কিন্তু তাদের কিন্তু স্বাভাবিক যে জীবনযাপন সেটা কিন্তু তাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে বৈরী এই আবহাওয়া আরো 2-1 দিন কিন্তু অব্যাহত থাকতে পারে এবং পায়রা বন্দরে যে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেটা বলা হয়েছিল আপাতত কিন্তু সেই সংকেত কিন্তু পানি কিন্তু অনেক এলাকায় কিন্তু প্লাবিত রয়েছে, অনেক এলাকায় কিন্তু এখনো পানিবন্দী রয়েছে অনেক মানুষ, যার ফলে কিন্তু পৌরবাসী কিন্তু একটি কিন্তু তারা কিন্তু একটা মানবতার জীবনযাপন করছে। আমরা পৌরবাসী অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু যেমনটা বলছে যে পটুয়াখালীতে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে কিন্তু পটুয়াখালীতে কিন্তু এই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা এখানে যে প্রশাসন রয়েছে তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে পটুয়াখালী পৌরসভার ভিতরে জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে তারা কাজ করছেন। আশা করছেন যে যত দ্রুত সম্ভব তারা পটুয়াখালী পৌরসভার জলাবদ্ধতা নিরসনে তারা কাজ করে যাবেন এবং জলাবদ্ধতা নিরসনে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে আবহাওয়ার সংকেত পাওয়ার ফলে উপজেলায় যে মৎস্যজীবী যারা রয়েছেন, বিশেষ করে সমুদ্রগামী যারা জেলেরা রয়েছেন, তাদেরকে আগেই সংকেত দেওয়ার ফলে তারা। খোকন, আপনাকে ধন্যবাদ। আগামী বছরের মাঝামাঝি পুরোদমে চালু হচ্ছে পায়রা সমুদ্র বন্দর। কর্তৃপক্ষের তথ্য মতে এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি 90%, ফলে নির্দিষ্ট সময়ে শুরু হবে কার্যক্রম। এদিকে বন্দর ঘিরে রাস্তাঘাট, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে আশার আলো দেখছেন স্থানীয়রা। পটুয়াখালী পায়রা বন্দর ঘুরে এসে জানাচ্ছেন সুরাইয়া মনি। দেশের মোট বাণিজ্যের 92% হয় সমুদ্র ও নৌপথে। সময়ের পরিক্রমায় পণ্য আমদানি ও চাহিদাও বাড়ছে দিনকে দিন, ফলে গুরুত্ব বাড়ছে নির্মাণাধীন পায়রা সমুদ্র বন্দরের, যাকে বলা হচ্ছে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ও সম্ভাবনার নতুন দুয়ার। পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর উপকণ্ঠে অমিত সম্ভাবনাময় এ সমুদ্র বন্দরের কাজ চলছে দুর্দাম গতিতে। ইতোমধ্যেই সংযোগ সড়কের 70 এবং সেতু নির্মাণের 64% কাজ শেষ হয়েছে। সামগ্রিক অগ্রগতি 90%। বন্দরটি নিয়ে আগ্রহের শেষ নেই স্থানীয়দের। অর্থনৈতিক উন্নয়ন সহ কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা নিয়ে আশার আলো দেখছেন তারা। এই বন্দর হয় আমাদের দক্ষিণাঞ্চলের অনেক উপকার হয়েছে, আরও আমাদের অনেকের কর্মসংস্থান হয়েছে, বেশ মোটামুটি কথা আমাদের অনেকই সুবিধা হয়েছে। রাস্তাঘাট উন্নতি হয়েছে, হয় দিক একটু ভালো হয়েছে, পাকা হয়েছে, আগে কাঁচা ছিল কাদা বেদর, এখন আর কি একটু ভালো হয়েছে। ভালো লাগছে, কিন্তু আমাদের আবার একটু ক্ষয়ক্ষতি হয়েছে। 100 একর জমিতে নির্মিতব্য পরিবেশ বান্ধব এ বন্দরে থাকছে জেটি সহ 19 কম্পোনেন্ট, 40 থেকে 50 হাজার পণ্যবাহী মাদার ভেসেল জাহাজ ধারণ সক্ষমতা, 10 মিটার গভীরতা হওয়ায় বড় বড় জাহাজও নির্বিঘ্নে নোঙর করতে পারবে। বন্দরের নিজস্ব টার্মিনাল অপারেশন শুরুর আগে অনেক সীমাবদ্ধতা ছিল, তবে সব বাধা কাটিয়ে ফার্স্ট টার্মিনাল জেটির নির্মাণ কাজ পুরোদমে চলছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। আমরা আশা করছি আগামী বছরের জুলাই থেকে আমরা আমাদের ফুল অপারেশনে যেতে পারবো। সীমিত পরিসরে জাহাজ হ্যান্ডলিং এর জন্য আমাদের স্ট্রাকচার অলরেডি কমপ্লিটেড অবস্থায় আছে এবং তার জন্য বিকল্প সড়কের ব্যবস্থাও আছে। তো আমাদের একটা টার্মিনাল আমরা অলমোস্ট রেডি করে ফেলেছি। তো পরবর্তীতে আমাদের আরও সামনের দিকে কিছু টার্মিনালের
ইয়ে রয়েছে, পরিকল্পনা রয়েছে। যেমন এরপরে আমাদের যে কন্টেইনার টার্মিনাল 1 and 2 এগুলো আমরা পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের জন্য অলরেডি কাজ চলছে। এরই মধ্যে শুরু হয়েছে বন্দরের পরীক্ষামূলক কার্যক্রম। নিজস্ব তত্ত্বাবধানে ড্রেজিং করায় ব্যয় সংকোচন হবে বলে জানান তিনি। এক দশক আগে এই বালুচর স্বপ্ন দেখেছিল বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরবে পায়রা বন্দরের হাওয়ায়। এখানে লক্ষাধিক মানুষ কর্মসংস্থান পাবে। 2025-এ এসে কর্মসংস্থানের কতটুকু বাস্তবায়ন হচ্ছে এবং পরবর্তীতে কতটুকু উন্নয়ন করবে তাদের এই প্রতিশ্রুতি, এটাই এখন দেখার প্রশ্ন। পায়রা বন্দর থেকে সুরাইয়া মুন্নি, মোহনা টিভি। বকেয়া বেতন সহ 10 দফা দাবিতে গাজীপুরে শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আরকে সিরামিক কারখানার শ্রমিকরা। এ সময়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এই ঘটনায় কমপক্ষে 15 জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। অবরোধের কারণে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ভাঙনে দিশেহারা পৌরসভার কল্যাণপুর এলাকার শতাধিক পরিবার। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙন বেড়েছে। এতে বাড়িঘর ও জমিজমা হারানোর ঝুঁকিতে রয়েছে ওই গ্রামের বড় একটি অংশ। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানান পানি উন্নয়ন বোর্ড। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙন বেড়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কল্যাণপুর এলাকায়। নদীর তীরবর্তী ওই গ্রামের বড় একটি অংশ তাদের বাড়িঘর ও জমিজমা হারানোর ঝুঁকিতে রয়েছে। কল্যাণপুরের বাসিন্দাদের আকুতি, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, তা না হলে নিঃস্ব হয়ে পড়বে আরো শতাধিক পরিবার। এবার বর্ষা শুরুর আগেই উজানের ঢলের ভাঙনে ভিটেমাটি হারিয়েছে অনেকেই। আমার ঘর বাড়ি নেমে গেছে, কোথায় যে যাবো সে আশ্রয় নয় আমার। আপনারা দয়া করলে আমার দয়া হবে, তাইলে আমি বাস করতে পারবো। বাস করতে পারি না, তারপর আশেপাশে সব ফাইটে ফুটে সব পালিয়ে গেছে বাড়ি ছেড়ে, যে ভয় এখানে নেমে যাবে। কিভাবে ঝুলে আছে, এখন রাত্রের ভিতরে থাকা যাবে কিনা কোনো ভরসা নাই। বাঁধ নির্মাণ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এবং আমাদের পরিবার বাড়িঘর কিন্তু নির্মাণ বাঁচানো কোনো মুশকিল, কারণ পাশে কিন্তু রাস্তার ধার, এই রাস্তার কিন্তু মিলিত হতে কিন্তু সময় লাগবে না। ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করার কথা বললেন এই প্রকৌশলী। আশা করছি খুব শীঘ্রই তাদের কাছ থেকে পারমিশন পাবো এবং এখানে আমরা জিও ব্যাগ বা যেটা যা করণীয় আর কি ভাঙন রোধ করার জন্য সেটা আমরা করবো, যাতে আর ফার্দার এখানে ডিটোরেট না করে এবং নেক্সট ড্রাই সিজনে আমরা এখানে পার্মানেন্টলি কাজ করার চেষ্টা করব। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক দাবি ভাঙন কবলিত নদী তীরে বসবাসকারীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় সামরিক তৎপরতা বন্ধের ঘোষণা দিয়েও ৭৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ২১ মাসেরও বেশি সময় ধরে চলায় তাণ্ডবে ৬০,০০০ ছুঁই করছে প্রাণহানি। এদিকে উপত্যকাটির কিছু অঞ্চলে মানবিক করিডোর খুলে দেওয়ার আশ্বাস দিয়েছে তেল আবিব। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক চাপে গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের অংশ হিসেবে আকাশপথে খাদ্য ও ওষুধ পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, মানবিক সহায়তা দিতে রোববার থেকে দৈনিক 10 ঘন্টার জন্য আল মাওয়াসি, দেইর আল বালা এবং গাজা সিটিতে নির্দিষ্ট সময় সামরিক তৎপরতা বন্ধ রাখা হবে। পাশাপাশি উপত্যকার কিছু অঞ্চলে খুলে দেওয়া হবে মানবিক করিডোর। গত 2 মার্চ যুদ্ধবিরতি আলোচনা ভেঙে পড়ার পর ইসরায়েল গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে। এতে ভাটা পড়ে ত্রাণ কার্যক্রম। তবে আচমকা বিমান থেকে ত্রাণ ফেলছে ইসরায়েল। জাতিসংঘ বলছে অনাহারক্লিষ্ট লাখো মানুষের জন্য এই সহায়তা একেবারেই নগণ্য। সংকট কাটাতে সড়কপথে ত্রাণ সরবরাহ চালু রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে ত্রাণ বিতরণ করলেও হামাস নির্মূলের নামে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। উপত্যকার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে আরও ৭৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এতে ২১ মাসেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে ৬০,০০০ ছুঁই করছে প্রাণহানি। জাতিসংঘের তথ্য মতে গাজায় হামলা শুরুর পর অপুষ্টিজনিত কারণে এ পর্যন্ত মারা গেছে ১২৭ জন, যার মধ্যে ৮৫ জনই শিশু। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।
সীমান্তে 3 দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছেন থাইল্যান্ড ও কম্বোডিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। তার দাবি, দুই দেশেই তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছে। শনিবার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একথা জানান ট্রাম্প। গত 24 জুলাই দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকে অন্তত 33 জন নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ দাবিতে বিক্ষোভে নেমেছে 18,000 মানুষ। অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক ব্যর্থতার অভিযোগ তুলে শনিবার দেশটির জাতীয় মসজিদ নেগারার সামনে থেকে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, সরকার মানুষের জীবনযাত্রাকে সহজ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। আনোয়ার ইব্রাহিম 2022 সালে নভেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ওই সময় দেশটিতে বড় ধরনের অর্থনৈতিক সংকট দেখা দেয়। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আগামীকাল জুলাই সনদের খসড়া পাঠানো হবে দলগুলোর কাছে, জানালেন আলী রিয়াজ। 3 দিনের মধ্যে সংস্কার ইস্যু নিষ্পত্তির আশা। আগের বছরের তুলনায় বিএনপির আয় বেড়েছে 41%। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঠেকাতে ইসিকে ভূমিকা রাখার আহ্বান ব্রেসবেন। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, নদ নদীর পানি বেড়ে উপকূলীয় 15 জেলার নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন। এবং আন্ধারমানিকের আশায় আলো পায়রা সমুদ্রবন্দর, কাজ শেষ প্রায় 90%। আগামী বছরের মাঝামাঝি পুরো দমে চালুর আশা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।